সাহিত্য একাডেমি একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে শিক্ষার্থীরা সাহিত্যের জগতে প্রবেশ করে এবং তাদের জ্ঞান ও দক্ষতা উন্নত করে। এখানে শিক্ষক তাপস স্যার শুধু পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ তিনি থাকেন না, বরং সাহিত্যের গভীরে প্রবেশ করে শিক্ষার্থীদের চিন্তা ও কল্পনা শক্তিকে উন্নত করার চেষ্টা করেন। এই সাহিত্য একাডেমির শিক্ষক তাপস স্যার হলেন অভিজ্ঞ এবং দক্ষ, যিনি শিক্ষার্থীদের সাহিত্যের বিভিন্ন দিক সম্পর্কে শেখান এবং তাদের লেখার দক্ষতা উন্নত করতে সাহায্য করেন। এখানে শিক্ষার্থীরা শুধু সাহিত্য শেখে না, বরং তাদের ব্যক্তিত্ব গড়ে তোলে। সাহিত্য একাডেমির উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের সাহিত্যের প্রতি আগ্রহী করা এবং তাদের সাহিত্যিক দক্ষতা উন্নত করা। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 91.2 FM রেডিও সুন্দরবন, সাথে আমি আরজি রিয়া। বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের সাক্ষাৎকার উপস্থাপিত করি আমি আপনাদের সামনে, কখনো শিক্ষামূলক, কখনো সামাজিক, কখনো সাংস্কৃতিক সুন্দর সুন্দর অনুষ্ঠান আমি উপহার দিই। তো আজ আমি যেখানে আছি, সাহিত্য একাডেমি, এই নামটার সাথে কম বেশি আমরা সকলেই পরিচিত, এবং সেই সাহিত্য একাডেমির যিনি শিক্ষক, আমাদের ভীষণ জনপ্রিয় একটা মুখ, তাপস স্যার, সেই স্যার আমাদের সাথে আজকে আছেন। আসুন প্রথমে আমরা আলাপচারিতার মাধ্যমে আমাদের প্রথম পর্ব সেরে নিই, তারপরে আমরা মূল পর্বে ফিরে যাব। স্যার, আপনাকে 91.2 FM রেডিও সুন্দরবনের পক্ষ থেকে স্বাগত। নমস্কার আপনাকেও। তো স্যার, কিছু ছোট ছোট প্রশ্ন আপনার কাছে রাখবো। তার প্রথমেই যে প্রশ্নটা আমি করব যে এই যে প্রাইভেট টিউটর, এই পেশাটাকে আপনি কেন বেছে নিলেন? এত পেশা আছে, সেই পেশা থাকতেও এই পেশাটাকে পার্টিকুলার আপনি কেন পেশা হিসেবে বেছে নিলেন? ছোটবেলা থেকেই যেহেতু একটা ইচ্ছে ছিল শিক্ষকতা করার, সেহেতু 2009 সালে যখন উচ্চ মাধ্যমিক পাশ করি, তারপরেই গৃহশিক্ষকতা বাড়িতে ছোট ছোট বাচ্চাদের থেকে শুরু করা হয়। সেখান থেকে আস্তে আস্তে দেখলাম পেশাটার মধ্যে অনেকটা সম্মান আছে এবং আগামী দিনে এখান থেকে অনেক এগিয়ে যাওয়া যায় যদি নিষ্ঠা এবং সঠিকভাবে যদি ছাত্রছাত্রীদের শিক্ষা দেওয়া হয়, তাহলে এখান থেকে অনেক বড় বড় পথে এগোনো যায়। সেই জন্য এই পেশাটা অবশ্যই বেছে নেওয়া হয়েছে। স্যার, পরবর্তী প্রশ্ন যেটা করব যে আপনি কোন কোন ক্লাসের বা ছাত্রছাত্রীদের শিক্ষা প্রদান করেন? মূলত আমি গ্র্যাজুয়েশনটা পড়াই এবং 11-12 বাংলাটা পড়াই। তাছাড়া আমার চিন্তাভাবনা ছিল আমার নিজস্ব কিছু একটা করার। সেই জন্য আমি নার্সারি একটা স্কুল খুলি। কোথায় স্যার সেটা? সেটা আমার এই হাসনাবাদ কালীবাড়িতেই। কালীবাড়ি। হ্যাঁ, এবং এই কালীবাড়িতে একটা কোচিং সেন্টার হয়েছে, যেটা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিভিন্ন নানান রকম শিক্ষকরা আমার তত্ত্বাবধানে থেকে তারা পড়াতে আসেন এবং সেটা আমি দেখাশুনোই করি। এছাড়া আমি নিজে গ্র্যাজুয়েশন পড়াই টাকি ভবনাথ স্কুলের সামনে, টাকি কলেজের পাশে, এবং অনার্স MA BA সবটাই পড়াই, পাশও পড়াই। আর ভবানীপুর যাই এবং বাড়িতেও পড়াই। হাসনাবাদ কালীবাড়ি 3 জায়গাতে মোট পড়ানো হয়। কত বছর হলো এই শিক্ষকতা জীবনে? শিক্ষকতা জীবন ধরে নিন 2009 সালে যখন উচ্চ মাধ্যমিক পাশ করি, তারপরে ছোট বাচ্চা থেকে শুরু করি, তারপরে এইভাবেই চলতেই শুরু করে। আচ্ছা স্যার, সব থেকে বড় চ্যালেঞ্জিং বিষয় আপনার কি এসেছিল এই একদম জার্নি শুরুতে? দেখুন, চ্যালেঞ্জিং বিষয় বলতে প্রত্যেকটা পেশার মধ্যে একটা তো চ্যালেঞ্জিংয়ের বিষয় থাকে। আপনি যদি যে কোনো কাজ যদি নিষ্ঠার সহিত সেই কাজটাকে নিয়ে এগিয়ে নিয়ে যেতে পারেন, যদি সেই কাজটার উপর মনোযোগ দেন, ছাত্রছাত্রীদের কোন কোন জায়গায় দুর্বলতা আছে সেই জায়গাটা যদি আপনি বিশ্লেষণ করে তুলে আনতে পারেন, তাহলে অবশ্যই সফলতা আসবে। এবং সেখানে আমি চ্যালেঞ্জিংটা মনে করি না। প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু নিজের সবটা যদি আমি দিয়ে থাকি, তাহলে প্রতিদ্বন্দ্বিতা কখনো কাজ করে না অন্যরা। স্যার, এই শিক্ষকতা জীবনে সব থেকে সুন্দর মুহূর্ত আপনার কোনটা? ছাত্রছাত্রীদের যে ভালোবাসাটা থাকে, সেটা কখনোই অর্থ দিয়ে কেনা যায় না। যে আমি যেখানেই যাই, সে বাজারে যাই কিংবা কোনো মেলা অনুষ্ঠানে যাই বা রাস্তাঘাটে থাকি, যে স্যার ভালো আছেন বা কোথায় যাচ্ছেন, এই যে সৌজন্যতা বোধ ছাত্রছাত্রীদের মধ্যে একটা খুব ভালো লাগে। তো স্যার, পরবর্তী প্রশ্ন যেটা আপনার কাছে রাখবো একটু অন্য রকমের। এই 2026 সাল সবে স্টার্ট হয়েছে, আমরা কিন্তু রীতিমতন করোনার পর থেকেই প্রত্যেকটা বাচ্চা 8 থেকে 80 প্রত্যেকেই আমরা মোবাইল ফোনে ভীষণ পরিমাণে অ্যাডিক্টেড হয়ে পড়েছি। মানে পড়াশোনাটাও এখন চলে এসছে মোবাইল ফোনের মাধ্যমে। যে সেই যে লেখার পরে সেই যে মুখস্থ, সেই অভ্যাসটা চলেই গেছে, সেই অধ্যাবসাটা বাচ্চাদের বলতে গেলে চলে গেছে। এই শিক্ষা ব্যবস্থাকে আপনি কিভাবে দেখেন?
দেখুন, প্রত্যেকটা জিনিসের পজিটিভ এবং নেগেটিভ দিকটা আছে। এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে মোবাইল ফোনটা অবশ্যই দরকার শিক্ষাক্ষেত্রে। কিন্তু সেইটা যেন বেশি তারা আকর্ষিত না হয় সেটা অভিভাবকদেরকে দেখতে হবে। এবং আমাদের যেমন আগেকার দিনের সময়ে গুগল ছিল না। সেটা আমরা কোনো বিষয়ে অজ্ঞ থাকলে সেটা আমাদের কাছে অজানাই থেকে যেত। কিন্তু এখন বর্তমান সময়ে কোনো অজানা জিনিসটা আমি সেকেন্ডের মধ্যে গুগলে সার্চ করছি, সেটা আমার সঠিক জানা হয়ে যাচ্ছে। কিন্তু স্টুডেন্ট বা ছাত্রছাত্রীদের সেই ফোনটাকে নিয়ে আমরা কতক্ষণ ভালো কাজে ব্যবহার করছি, এটা অভিভাবকদেরকে নজর দিতে হবে। এবং যতটুকু সময় প্রয়োজন তার বেশি আমার মনে হয় নজরটা বা ফোনটার দিকে খেয়াল না রাখাই ভালো। এক্ষেত্রে অভিভাবক বা অভিভাবিকা যারা আছেন তাদেরকে খুব ভালোভাবে দৃষ্টি দেওয়া উচিত। এবং ফোনটা তো অবশ্যই বেশি সময় ব্যবহার করলে তার তো একটা এফেক্ট পড়ে, সেটা তো খেয়াল রাখা উচিত। আমরা তো বাংলা মানে আমার সাথে যিনি আছেন তিনি বাংলার একজন শিক্ষক, বাংলা সাবজেক্ট, বাংলা বিষয়ের শিক্ষক। তো আমরা ওনার কাছ থেকে কিন্তু এবার একটা ছোট্ট আবদার রাখবো যে বাংলা বিষয়ের উপরে যদি কিছু একটা আমাদেরকে বলেন বাংলা সাবজেক্টের উপর। দেখুন, বাংলা যেহেতু আমাদের মাতৃভাষা, বাংলা সাবজেক্টটা একটা আলাদা অনুভূতি কাজ করে। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে বাংলা সাবজেক্টটা শুনলে অনেকে নাক টানে। যে বাংলা, কিন্তু বাংলার মধ্যে অনেক কিছুই জানার আছে। এটা আমি যদি মাইকেল মধুসূদন দত্তের কথা যাই, তিনি প্রথমত ইংরাজি সাহিত্যিক হতে চেয়েছিলেন। কিন্তু সেখানে থেকে ফিরে এসে আবার আ আ বাংলা সাহিত্য রচনা করেছিলেন। তোমার মায়াকানন থেকে শুরু করে কৃষ্ণকুমারী, তোমার বীরাঙ্গনা, ব্রজঙ্গনা, মেঘনাদ বধ কাব্য, একটা বিশাল ঐতিহাসিক মহাকাব্য যেটাকে বলা হয়। তো যাই হোক, বাংলা একটা ভীষণ অর্থের ভাণ্ডার। এখানে সাহিত্য হচ্ছে সবসময়ের জন্য জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সাহিত্যকে বাদ দিয়ে আমরা কখনোই কোনো কিছু করতে পারি না। এবং সেই সাহিত্যটা যদি সবসময় যদি জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে বা সমাজ বাস্তবতার সঙ্গে মিশে যায়, তাহলে সাহিত্যটা অবশ্যই জনপ্রিয় হয়। এবং সাহিত্য পড়লে জীবনের সব কিছুই জানা যায়। আমরা শরৎচন্দ্রকে যদি আমরা দেখি, তিনি সমাজ বাস্তবতাকে নিয়ে লিখেছেন। নজরুলকে নিয়ে যদি দেখি, তিনি বিদ্রোহী কবি হয়ে উঠেছেন। বিদ্রোহিতার যে প্রকাশ, একটা ছাত্র বা একটা শিক্ষার্থীর মধ্যে যে বিদ্রোহের আগুন, প্রতিবাদের আগুন, সেটা আমরা নজরুলের মধ্যে থাকবো। সমাজের দিকটা যদি দেখি, তাহলে সেটা আমরা শরৎচন্দ্র, মানিকচন্দ্রের মধ্যেও দেখি, মানিক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দেখতে পাবো। রবীন্দ্রনাথের মানবতার দিকটা যদি আমরা দেখি, সেটা আমরা পাবো। অতএব সাহিত্য ছাড়া জীবন অচল। সাহিত্য ওতপ্রোতভাবে মানুষের সঙ্গে জড়িত। ভীষণ ভীষণ ভালো লাগলো, খুব সুন্দরভাবে স্যার আমাদের বললেন। তো আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্বে আছি, স্যারের কাছে সব থেকেই মানে একদম সর্বশেষ প্রশ্ন যেটা আমি রাখবো যে স্যার এই পেশাকে যদি কেউ বেছে নিতে চায় তাকে আপনি কি অ্যাডভাইস? দেখুন, যেকোনো কাজ যদি নিষ্ঠার সহিত করা যায়, তাহলে সেখান থেকে অবহেলা মানে এগিয়ে যাওয়া যাবে। আমরা বর্তমান সময়ে দাঁড়িয়ে দেখেছি সে গৃহশিক্ষকতাটাকে অনেকেই খুব তুচ্ছ বা অবহেলা ভাবে। কিন্তু আমি কখনো এই পেশাটাকে ছোটভাবে দেখি না। কারণ এই শিক্ষকতা হচ্ছে সমাজের মেরুদণ্ড, সমাজের ধারক এবং বাহক। সেক্ষেত্রে যদি আপনি নিষ্ঠার সহিত বা খুব একাগ্রতার সহিত এই কাজটা করতে পারেন, তাহলে এখান থেকেও একটা সংসার, একটা জীবন জীবিকা, স্বাচ্ছন্দ্যতা নিয়ে এগিয়ে যাওয়া যায়। অতএব যদি কেউ এই পেশাটায় আসতে চায়, আমি অবশ্যই বলবো যে এ যদি শিক্ষকতা করতে চান, তাহলে নিষ্ঠার সহিত এবং ছাত্রছাত্রীদেরকে নিজের সবটা উজাড় করে দিতে হবে। এবং শিক্ষকতার বিষয়টা একটু বলি। উম যে বিশেষ করে গৃহশিক্ষকতায় আমরা ছাত্রছাত্রীদের সবটাই উজাড় করে দিই। তার কারণ এখানে একটা অর্থনৈতিক লেনদেনের ব্যাপার থেকে যায়। আমি যদি আমার সবটা ভালোভাবে না দেই, ছাত্রছাত্রীদের সাফল্যতা আনতে না পারি, তাহলে কিন্তু আমার কাছে কেউ আসবে না। অতএব আপনি যদি খুব ভালোভাবে বা ছাত্রছাত্রীদের দুর্বলতাটা খুঁজে নিয়ে পড়াতে পারেন, তাহলে অবশ্যই এগিয়ে যেতে পারবেন। খুব সুন্দর লাগলো স্যার, এত সুন্দরভাবে বলার জন্য অনেক ধন্যবাদ। স্যার এবারে বলবো যে কোনো ছাত্রছাত্রী বা কোনো অভিভাবক আপনার সাথে যোগাযোগ করতে চায়, আপনার যোগাযোগ মাধ্যমটা কি স্যার? অবশ্যই আমার যোগাযোগ মাধ্যম সাহিত্য একাডেমি, শিমুলিয়া কালীবাড়ি আছে, টাকি কলেজের পাশে আছে এবং ভবানীপুর আছে। আমার ফোন নাম্বার 9093081135। স্যার অনেক ধন্যবাদ বিশেষভাবে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর এত সুন্দর অনুষ্ঠানটি বন্ধুরা আজকে আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তীকালে এমনই সুন্দর অনুষ্ঠান নিয়ে। ততক্ষণে সাথে থাকুন, শুনতে থাকুন 91.2 FM রেডিও সুন্দরবন। নমস্কার।